এবার একযোগে ৩ সাগর বন্ধের করা হুমকি ইরানের, সুর নরম ট্রাম্পের, বললেন দ্রুত শেষ হচ্ছে ইরান যুদ্ধ, আমেরিকার পতন কি খুব কাছে? ইরানের ভয়ঙ্কর চালে আতঙ্ক ছড়িয়েছে হরমুজ প্রণালীতে, সমুদ্রের নিচে হাজার হাজার বোমার ফাঁদ, কেন আমেরিকার সাহস নেই মাইন সরানোর? আবারও অশান্ত ভারতের মণিপুর, নিরাপত্তা বাহিনীর সাথে দফায় দফায় সংঘর্ষ, অনির্দিষ্টকালের কারফিউ জারি, মোদী সরকার কি বিপদে? আসসালামু আলাইকুম, দেখছিলেন বাংলা ভিশন ওয়ার্ল্ড নিউজ হেডলাইন। এবারে বিস্তারিত। এবার একযোগে ৩ উপসাগরের জলপথ বন্ধ করে দেওয়ার কড়া হুমকি দিয়েছে ইরান। ফলে শুধু এশিয়া নয়, ইউরোপ সহ গোটা বিশ্ব কার্যত চরম আর্থিক ও তেল গ্যাসের ভয়াবহ ঝুঁকির মুখে পড়েছে। ইরান সাফ জানিয়ে দিয়েছে, আমেরিকা হরমুজ প্রণালীতে তাদের নৌ অবরোধ অব্যাহত রাখলে পারস্য উপসাগর, লোহিত সাগর ও ওমান সাগরে জাহাজ চলাচলে বাধা দেওয়া হবে। ফলে হরমুজের পাশাপাশি বন্ধ হতে পারে সুয়েজ খাল ও বাব আল মাদ প্রণালীও। আর এতেই সুর নরম করে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প দাবি করেন, খুব দ্রুত শেষ হয়ে আসছে ইরান যুদ্ধ। আসছে 2 দিনের মধ্যে ইরানের সাথে আবারও সরাসরি আলোচনা হবে, তবে কবে কোথায় হবে বৈঠকটি তা এখনও নিশ্চিত নয়। সানজিদা ইসলাম তন্ডের ডেস্ক রিপোর্ট। যুদ্ধে আমেরিকাকে পুরোপুরি শায়েস্তা করতে এবার একযোগে পারস্য উপসাগর, লোহিত সাগর ও ওমান সাগর বন্ধের হুমকি দিয়েছে ইরান। তারা বলছে, যুক্তরাষ্ট্র তাদের নৌ অবরোধ তুলে না নিলে এই 3 সাগরে জাহাজ চলাচল করতে দেবে না খাবে নির্দেশ। ফলে কেবল হরমুজ প্রণালী নয়, লোহিত সাগরে অবরোধ দিলে বন্ধ হয়ে যাবে সুয়েজ খাল আর এডেন সাগরে থাকা বাব আল মান্দ প্রণালী। আর এই দুটি জলপথ বন্ধ হলে সবচেয়ে ক্ষতির মুখে পড়বে গোটা ইউরোপের অর্থনীতি। হরমুজ প্রণালী বন্ধ হওয়ায় বাংলাদেশ সহ গোটা এশিয়া যেভাবে ভয়াবহ তেল ও গ্যাস সংকটে ভুগছে, সুয়েজ খাল ও বাব আল মান্দ বন্ধ হলে তার চেয়েও ভয়ঙ্কর নাজেহাল দশা হবে ইউরোপের। আর ইরানের নয়া এই প্রতিশোধের হুমকির পরই সুর নরম করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। দাবি করেন, ইরান যুদ্ধ শেষ হওয়ার খুব কাছাকাছি রয়েছে আমেরিকা। ট্রাম্প এমনটা দাবি করলেও কবে কিভাবে পুরোপুরি থামবে এই ভয়ঙ্কর যুদ্ধ তা এখনো পরিষ্কার নয়। তবে এখনো নিশ্চিত হওয়া যায়নি ইরান ও আমেরিকার মধ্যে দ্বিতীয় দফা বৈঠকটি ঠিক কবে কোথায় হবে। একই সাথে মার্কিন প্রেসিডেন্ট দাবি করেন, ইরানকে অস্ত্র না দিতে রাজি হয়েছেন চীনের প্রেসিডেন্ট শি জিনপিং। তবে ট্রাম্পের এই দাবি নিয়ে কোনো মন্তব্য করেনি চীন। আসছে 2 দিনের মধ্যে বৈঠক হওয়ার ব্যাপারে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প আশাবাদী হলেও ইরান বলছে ভিন্ন কথা। তারা বলছে, যুক্তরাষ্ট্রের সঙ্গে নতুন করে আলোচনার বিষয়ে কোনো তথ্য নেই তাদের কাছে। তবে ইরানও যুদ্ধ নয়, আলোচনা চাই বলে সাফ জানিয়েছেন দেশটির প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান। অবশ্য একই সাথে তিনি হুঁশিয়ার করে দিয়ে বলেছেন, যুক্তরাষ্ট্রের কোনো সিদ্ধান্ত বা চাপের মুখে নতি স্বীকার বা আত্মসমর্পণ করবে না ইরান। আমরা অশান্তি চাই না, আমরা আন্তর্জাতিক আইনের বিরুদ্ধে গিয়ে কিছু করি না, কিন্তু যদি আক্রমণ হয় তবে আমাদের রুখে দাঁড়াতে হবে। ইরান কারো কাছে মাথা নত করবে না। বিশ্লেষকরা বলছেন, চুক্তির শর্ত নিয়ে 2 পক্ষের দর কষাকষিতে পিছিয়ে গেছে আলোচনার দিন। এমন অনিশ্চিত পরিস্থিতিতে ইরান ও আমেরিকার মধ্যকার বৈঠকের দ্রুত আয়োজন করতে মধ্যপ্রাচ্যে গেছেন পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ শরীফ। বুধবার থেকে শনিবার 4 দিনে সৌদি আরব, কাতার ও তুরস্ক সফর করবেন তিনি। একই সাথে যুক্তরাষ্ট্রের বার্তা ইরানে পৌঁছাতে তেহরানে গিয়েছেন পাক সেনা প্রধান ফিল্ড মার্শাল আসিম মুনিরের নেতৃত্বাধীন প্রতিনিধি দল। ধারণা করা হচ্ছে, তাদের এই সফরে চূড়ান্ত হবে ইরান ও আমেরিকার মধ্যে সরাসরি বৈঠকটি কবে কোথায় হবে। ইরান ও আমেরিকার মধ্যে দর কষাকষির বিষয়টি স্বীকার করে নিয়ে মার্কিন ভাইস প্রেসিডেন্ট জানিয়েছেন, যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে অবিশ্বাস রাতারাতি দূর করা সম্ভব না হলেও আলোচনার মাধ্যমে সমঝোতা হতে পারে। গত 49 বছরে ইরান আর যুক্তরাষ্ট্রের মধ্যে অনেক অনাস্থা তৈরি হয়েছে। এই সমস্যার সমাধান রাতারাতি হবে না, তবে একটা চুক্তিতে পৌঁছাতে চাই আমরা। প্রেসিডেন্ট ট্রাম্প সৎ উদ্দেশ্যেই আলোচনা চালিয়ে যেতে বলেছিলেন। আমরা সেই চেষ্টাই করছি। নামমাত্র কোনো চুক্তি নয়, বড় ধরনের সমঝোতায় যেতে চান ডোনাল্ড ট্রাম্প। যুক্তরাষ্ট্র ও ইরানের শান্তি প্রচেষ্টা কবে সফল হবে তা নিশ্চিত না হলেও লেবাননে চলমান যুদ্ধ পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে ওয়াশিংটন ডিসিতে মঙ্গলবার সরাসরি বৈঠকে বসেছিলেন লেবাননের রাষ্ট্রদূত নাদা হামদেহ ও ইসরায়েলি রাষ্ট্রদূত ইয়েজিয়েল লেইটার। হিজবুল্লাহর প্রভাব কমাতে ওয়াশিংটনের সাথে কাজ করতে রাজি হয়েছে লেবানন সরকার। তবে প্রচেষ্টাকে অর্থহীন আখ্যা দিয়ে লেবানন সরকারকে আলোচনা থেকে বেরিয়ে আসার আহ্বান জানিয়েছে হিজবুল্লাহ। সানজিদা ইসলাম তন্নি, বাংলা ভিশন নিউজ ডেস্ক। এখানেই শেষ নয়, কৌশলগত যুদ্ধে আমেরিকাকে পুরোপুরি ধসিয়ে দিতে
আরও এক ভয়ঙ্কর চাল দিয়েছে ইরান। বিশ্বের গুরুত্বপূর্ণ বাণিজ্য পথ হরমুজ প্রণালীর নীল জলরাশির গভীরে পাতা রয়েছে হাজার হাজার অদৃশ্য সি মাইন, যেগুলোর একটিও বিস্ফোরণ ঘটেনি, কিন্তু এতে আতঙ্ক ছড়িয়েছে হরমুজ প্রণালী জুড়ে। আইআরজিসি ঘোষণা দিয়েছে নিজেদের নিরাপত্তার জন্য আন্তর্জাতিক জাহাজগুলো যেন ইরানের উপকূল ঘেঁষে চলাচল করে। যুক্তরাষ্ট্রের নৌবাহিনী হরমুজ থেকে মাইন পরিষ্কারের ঘোষণা দিলেও বাস্তবে তাদের সক্ষমতা নিয়ে উঠছে বড় প্রশ্ন। সমুদ্রের নিচে ইরানের মনস্তাত্ত্বিক যুদ্ধ কিভাবে রুখবে যুক্তরাষ্ট্র? হাফিজুল ইসলামের ডেস্ক রিপোর্টে বিস্তারিত। হরমুজ প্রণালীতে হাজার হাজার সামুদ্রিক মাইন পেতে রেখেছে ইরান। পারস্য উপসাগরের নীল জলরাশির গভীরে লুকিয়ে রাখা ধাতব বোমাগুলোই এখন সবচেয়ে বড় ভয়ের কারণ। যুক্তরাষ্ট্র ও পশ্চিমা গোয়েন্দা সূত্রের তথ্য অনুসারে ইরানের হাতে রয়েছে 2 থেকে 6 হাজার সি মাইনের বিশাল মজুদ। এর মধ্যে সাধারণ কন্টাক্ট মাইনের পাশাপাশি রয়েছে আধুনিক স্মার্ট মাইন। ভয়ঙ্কর বোমাগুলোর কোনোটি সমুদ্রের তলদেশ থেকে রকেটের মতো উঠে এসে ধ্বংস করে দেয় জাহাজের তলা। আবার কোনো কোনো মাইন সক্রিয় হয় নৌযানের ছায়া বা ইঞ্জিনের শব্দ শুনেই। এসব মারণাস্ত্রের ভয়াবহতা এতটাই যে সরাসরি আঘাত না করেও পানির নিচে তৈরি করতে পারে মহাপ্রলয়। সমুদ্রের নিচে ইরানের গোপন মরণ ফাঁদ কিভাবে সামাল দেবে যুক্তরাষ্ট্র? যুদ্ধবিরতি নিয়ে ব্যর্থ আলোচনা ও মার্কিন অবরোধের মাঝেই সম্প্রতি হরমুজ প্রণালী ও এর সামুদ্রিক জলসীমার একটি নতুন মানচিত্র প্রকাশ করেছে ইরান। আইআরজিসি দাবি করছে পুরনো রুট ও নিয়মিত জাহাজ চলাচলের পথেও মাইন পাতা থাকতে পারে। তাই সব আন্তর্জাতিক জাহাজকে এখন ইরানি উপকূলের কাছ দিয়ে যাতায়াত করতে হবে। এই ঘোষণার মাধ্যমে হরমুজ প্রণালীতে চলাচল করা সকল জাহাজকে ওমানের উপকূল ছেড়ে ইরানের বিপজ্জনক সীমানার ভেতর দিয়ে চলতে বাধ্য করা হচ্ছে। কোনো সরকারি ঘোষণা না দিলেও তেহরান কৌশলে বার্তা দিচ্ছে তারা চাইলেই যে কোনো সময় পুরো জলপথ বন্ধ করে দিতে পারে। মধ্যপ্রাচ্যে মার্কিন সামরিক বাহিনীর নিয়ন্ত্রণের দায়িত্বে থাকা সেনকম এমন পরিস্থিতি মোকাবেলায় যুদ্ধজাহাজ পাঠানোর ঘোষণা দিয়েছে। হরমুজ প্রণালীর নৌপথ পরিষ্কার করে বাণিজ্যের জন্য নিরাপদ রাস্তা তৈরি করাই তাদের লক্ষ্য। কিন্তু আসল সমস্যা হলো বিশাল জলরাশির নিচে পেতে রাখা আধুনিক মাইন খুঁজে বের করা অনেকটা খড়ের গাদায় সুই খোঁজার মতো কঠিন কাজ। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প সব ইরানি মাইনবাহী নৌযান ধ্বংস করার দাবি করেছেন ঠিকই, কিন্তু বাস্তবে এর কোনো প্রমাণ পাওয়া যায়নি। অন্যদিকে মাইন পরিষ্কার করার জন্য পাহারা জাহাজ সহ দরকার হয় বেশ বড় নৌবহর, কিন্তু এসব কার্যক্রম ইরানের চোখ ফাঁকি দিয়ে করা অসম্ভব। হরমুজ প্রণালী মাইনমুক্ত করার ক্ষেত্রে আমেরিকার জন্য সবচেয়ে বড় চ্যালেঞ্জ হল দেশটির বর্তমান সামরিক সক্ষমতা। ইরান যুদ্ধ শুরুর ঠিক আগেই মার্কিন নৌবাহিনী নিজেদের মাইন পরিষ্কার করার বিশেষ জাহাজ এবং হেলিকপ্টারগুলোকে অবসরে পাঠিয়েছিল। ফলে এই মুহূর্তে আমেরিকার হাতে মাইন সুইপিং সরঞ্জাম খুবই সীমিত। সুতরাং মুখে মুখে সেনকম যাই বলুক না কেন, ইরানের পেতে রাখা মাইন সরাতে যুক্তরাষ্ট্রের কয়েক মাস বা তারও বেশি সময় লেগে যেতে পারে। তবে এত দীর্ঘ সময় যদি হরমুজে জাহাজ চলাচল বন্ধ থাকে তাহলে একরকম পঙ্গু হয়ে যাবে বিশ্ব অর্থনীতি। সি মাইনের বিরুদ্ধে লড়াইটা সত্যিকারের ক্ষয়ক্ষতির চাইতে অনেক বেশি মনস্তাত্ত্বিক। সামরিক বিশেষজ্ঞরা বলছেন সমুদ্রের প্রতিটি ইঞ্চিতে মাইন পেতে রাখার দরকার নেই, বরং সি মাইনের উপস্থিতির সম্ভাবনাই আন্তর্জাতিক বিমা কোম্পানিগুলোকে বিচলিত করার জন্য যথেষ্ট। কারণ বিমা নিশ্চয়তা না থাকলে কোনো জাহাজই এই পথে আসার ঝুঁকি নেবে না। ফলে ইরানি মাইনের ভয়ে থমকে যাবে বিশ্ববাজারের বাণিজ্যিক কার্যক্রম। সব মিলিয়ে হরমুজ প্রণালী এখন হয়ে উঠেছে বিশাল এক অদৃশ্য গোলক ধাঁধা। হাফিজুল ইসলাম, বাংলাভিশন। যুক্তরাষ্ট্রকে সাহায্য না করতে চাওয়ায় মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সমালোচনা ও ক্ষোভের মুখে পড়লেন ইতালির প্রধানমন্ত্রী জর্জিয়া মেলোনি। ট্রাম্প বলেছেন, ইতালির প্রধানমন্ত্রী জর্জিয়া মেলোনি যুদ্ধে যুক্তরাষ্ট্রকে সাহায্য না করায় হতবাক হয়েছেন তিনি। এদিকে হরমুজ প্রণালীতে জাহাজ চলাচল স্বাভাবিক করতে যুক্তরাষ্ট্রকে বাদ দিয়েই একটি বড় ধরনের যুদ্ধ পরবর্তী পরিকল্পনা তৈরি করছে ইউরোপীয় দেশগুলো। বিস্তারিত মিরফাউজের রাব্বির ডেস্ক রিপোর্টে। ইরানে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের যৌথ হামলার পর থেকেই মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সাথে দূরত্ব বাড়তে থাকে ইউরোপের নেতাদের। শুরু থেকেই এই যুদ্ধের বিরোধিতা করে আসছে স্পেন ও ইতালির মতো দেশগুলো। ইরানে আগ্রাসনের বিরুদ্ধে অবস্থান নেওয়ায় একাধিকবার স্পেনের কড়া সমালোচনা করেছেন ট্রাম্প। এবার যুক্তরাষ্ট্রকে সাহায্য না করতে চাওয়ায় ট্রাম্পের সমালোচনার মুখে পড়লেন
ইতালির প্রধানমন্ত্রী জর্জিয়া মেলোনি। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেছেন ইতালির প্রধানমন্ত্রী তাকে হতবাক করেছেন, কারণ তিনি যুদ্ধে যুক্তরাষ্ট্রকে সাহায্য করতে চান না। 14 এপ্রিল ইতালির গণমাধ্যমকে দেওয়া এক সাক্ষাৎকারে মার্কিন প্রেসিডেন্ট এই মন্তব্য করেন। ট্রাম্প জানান তিনি অনেকদিন ধরে মেলোনির সঙ্গে কথা বলেননি, কারণ মেলোনি ন্যাটোর ব্যাপারে যুক্তরাষ্ট্রকে সাহায্য করতে চান না। ইরানের পারমাণবিক অস্ত্র কর্মসূচির প্রসঙ্গ টেনে মার্কিন প্রেসিডেন্ট বলেন মেলোনি আর আগের মতো নেই এবং ইতালিও আর আগের মতো দেশ থাকবে না। আমি ভেবেছিলাম তিনি সাহসী, কিন্তু আমি ভুল ছিলাম। এর আগে পোপ চতুর্দশ লিওকে নিয়ে ট্রাম্প মন্তব্য করেছিলেন যে পোপ একজন দুর্বল ব্যক্তি এবং আন্তর্জাতিক বিষয়ে তার কোনো ধারণা নেই। ট্রাম্পের এই বক্তব্যের কড়া প্রতিবাদ জানিয়ে মেলোনি বলেছিলেন ক্যাথলিক খ্রিস্টানদের সর্বোচ্চ ধর্মীয় নেতাকে নিয়ে এ ধরনের মন্তব্য সম্পূর্ণ অগ্রহণযোগ্য। মেলোনির সেই প্রতিবাদের প্রেক্ষিতেই ট্রাম্প এবার তার সাহসিকতা নিয়ে প্রশ্ন তুললেন। এদিকে যুক্তরাষ্ট্রের সাথে দূরত্ব বাড়লেও ঘনিষ্ঠ হচ্ছে ইরান ও ইউরোপের সম্পর্ক। হরমুজ প্রণালীতে জাহাজ চলাচল স্বাভাবিক করতে যুক্তরাষ্ট্রকে বাদ দিয়েই একটি বড় ধরনের যুদ্ধ পরবর্তী পরিকল্পনা তৈরি করছে ইউরোপীয় দেশগুলো। সম্প্রতি ওয়াল স্ট্রিট জার্নালের এক প্রতিবেদনে এই তথ্য জানানো হয়েছে। প্রতিবেদন অনুযায়ী ইউরোপীয় দেশগুলো একটি বিশাল আন্তর্জাতিক জোট গঠনের চেষ্টা করছে, যারা যুদ্ধের পর হরমুজ প্রণালীতে বাণিজ্যিক জাহাজ চলাচল নিরাপদ করবে। তবে এই জোটে আপাতত যুক্তরাষ্ট্রকে অন্তর্ভুক্ত না করার চিন্তা করা হচ্ছে। ফ্রান্সের প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রো জানিয়েছেন এই মিশনটি হবে একটি আন্তর্জাতিক রক্ষণাত্মক মিশন। এতে কোনো যুদ্ধরত পক্ষকে রাখা হবে না, যার অর্থ হল যুক্তরাষ্ট্র, ইসরায়েল এবং ইরান এই জোটের অংশ হবে না। তবে এই উদ্যোগ কেবল বর্তমান সংঘাত শেষ হওয়ার পরই কার্যকর করা হবে। গত 1 বছরেরও বেশি সময় ধরে ডোনাল্ড ট্রাম্প ইরান ইস্যুতে ইউরোপকে পাশ কাটিয়ে চলছেন। মার্কিন প্রেসিডেন্ট ইসরায়েলের সঙ্গে কাজ করার দিকেই বেশি মনোযোগ দিয়েছেন। অন্যদিকে তেহরানও ইউরোপীয় দেশগুলোকে যুক্তরাষ্ট্রের আজ্ঞাবহ হিসেবে বিবেচনা করে অনেকটাই গুরুত্বহীন করে রেখেছে। তবে আটলান্টিক মহাসাগরের দুই পারের দেশগুলোর মধ্যে বাড়তে থাকা দূরত্ব এবং ইউরোপীয় অর্থনীতির উপর তীব্র চাপের লক্ষণ দেখে ইরান তাদের অবস্থানে পরিবর্তন এনেছে। তারা এখন ট্রাম্পের ওপর চাপ দেওয়ার সম্ভাব্য হাতিয়ার হিসেবে ইউরোপকে ব্যবহারের বিষয়টি খতিয়ে দেখছে বলে মনে করছেন বিশ্লেষকেরা। মীর ফজলে রাব্বি, বাংলা ভিশন। 2 শিশু নিহতের ঘটনায় কুকি জাতি গোষ্ঠী বিরোধী বিক্ষোভে আবারও উত্তাল হয়ে উঠেছে ভারতের উত্তর পূর্বাঞ্চলীয় রাজ্য মণিপুর। আইনশৃঙ্খলা বাহিনীর সাথে সংঘর্ষে আহত হয়েছে অন্তত 18 জন। অনির্দিষ্টকালে কারফিউ জারি হয়েছে স্থানীয় বিষ্ণুপুর জেলায়। ব্যাপক সংঘর্ষে উত্তেজনাকর পরিস্থিতিতে মঙ্গলবার স্থানীয় সময় বিকেল 5টা থেকে কারফিউ জারি করে বিষ্ণুপুরের প্রশাসন। অশান্তির সূত্রপাত মূলত গেল 7 এপ্রিল বোমা বিস্ফোরণে 2 শিশু নিহতের ঘটনাকে ঘিরে। এর সাথে খ্রিস্টান কুকি সম্প্রদায় জড়িত থাকার অভিযোগ তুলে খুনিদের গ্রেফতারের দাবিতে বিক্ষোভ চলছিল। এক পর্যায়ে গুজব ছড়ায় কুকি জাতি গোষ্ঠীর একদল সশস্ত্র যুবক বিষ্ণুপুরে ঢুকেছে। এতে বিক্ষোভ কর্মসূচির পরিস্থিতি চরম বিশৃঙ্খল আকার নেয়। পুলিশের গাড়ি থামিয়ে আগুন দেয় বিক্ষোভধরা। পুলিশের বাধায় থিঙ্গুন গেই সহ আশেপাশের এলাকায় সংঘর্ষ ছড়িয়ে পড়ে। টিয়ার গ্যাস ছুড়ে পরিস্থিতি নিয়ন্ত্রণের চেষ্টা চালায় আইনশৃঙ্খলা বাহিনী। সংঘর্ষ আর অগ্নিসংযোগের ঘটনায় বুধবার সকাল পর্যন্ত অন্তত 4 জনকে আটক করে অন্য সন্দেহভাজনদের ধরতে তল্লাশির খবর দিয়েছে পুলিশ। সেই সাথে স্থানীয়দের কোনো গুজবে কান না দেওয়ার আহ্বান জানিয়েছে স্থানীয় প্রশাসন। বাংলাদেশি ও রোহিঙ্গাবাহী ট্রলার আন্দামান সাগরে ডুবে যাওয়ার ঘটনায় উদ্বেগ জানিয়ে বিবৃতি দিয়েছে জাতিসংঘ শরণার্থী সংস্থা UNHCR এবং আন্তর্জাতিক অভিবাসন সংস্থা IOM। অন্তত 9 জনকে উদ্ধার করা গেলেও খোঁজ মেলেনি আরও 250 জনের। একাধিক আন্তর্জাতিক গণমাধ্যমের প্রতিবেদনে জানা গেছে ট্রলারটি টেকনাফ থেকে মালয়েশিয়ার দিকে যাচ্ছিল। UNHCR এবং IOM এর যৌথ বিবৃতিতে বলা হয়েছে এটি দীর্ঘমেয়াদী বাস্তুচ্যুতি এবং রোহিঙ্গাদের জন্য টেকসই সমাধান না হওয়ার ভয়াবহ পরিণতি। মানবিক সহায়তা কমে যাওয়ায় বাংলাদেশি শরণার্থী শিবিরে জীবনযাপন কঠিন হয়ে পড়া আর শিক্ষা ও কর্মসংস্থানের অভাবের দিকে ইঙ্গিত করেছে সংস্থা দুটি। বার্তা সংস্থা AFPর প্রতিবেদনে বলা হয়েছে বাংলাদেশ কোস্টগার্ডের একটি জাহাজ ইন্দোনেশিয়া যাওয়ার পথে ডুবে যাওয়া ট্রলারটির নজরে পড়লে অন্তত 9 জনকে জীবিত উদ্ধার করা হয়। তারা জানিয়েছেন প্রচণ্ড ভিড়ে শ্বাস বন্ধ হয়ে ট্রলারে মারা গেছেন 25 থেকে 30 জন। অন্তত 6 পাচারকারীকে আটকের তথ্য জানিয়েছে তুরস্কের গণমাধ্যম। প্রকৃতির এক বিস্ময় সোনালী ব্যাঙ, কিন্তু
এই দৃষ্টিনন্দন প্রাণীটি আজ বিলুপ্তির দ্বারপ্রান্তে দাঁড়িয়ে। মধ্য আমেরিকার দেশ পানামাতে এই প্রজাতিটিকে বাঁচিয়ে রাখতে চলছে এক নিরলস বৈজ্ঞানিক লড়াই। গবেষকরা এরই মধ্যে পরীক্ষামূলকভাবে কিছু সোনালী ব্যাঙকে বনে ছেড়ে দিয়েছেন। যদিও ভয়াবহ ছত্রাকজনিত রোগে অনেক ব্যাঙ মারা গেছে, তবুও এই ব্যর্থতা থেকে নতুন করে শিখছেন বিজ্ঞানীরা। বিস্তারিত ইমরান মাহমুদের ডেস্ক রিপোর্টে। প্রকৃতির এক বিস্ময় এই সোনালী ব্যাঙ, অথচ এই প্রাণীটি আজ অস্তিত্ব সংকটে। তবে হার মানতে নারাজ গবেষকরা। বন্য পরিবেশ থেকে প্রায় হারিয়ে যেতে বসা ব্যাঙের এই প্রজাতিটিকে রক্ষা করতে এখন দিনরাত এক করছেন একদল গবেষক। স্মিথসোনিয়ান ট্রপিক্যাল রিসার্চ ইনস্টিটিউট এবং পানামা অ্যাম্ফিবিয়ান রেস্কিউ অ্যান্ড কনজারভেশন প্রজেক্টের যৌথ উদ্যোগে শুরু হয়েছে এক বিশেষ অভিযান। সম্প্রতি ১০০টি সোনালী ব্যাঙকে পরীক্ষামূলকভাবে বন্য পরিবেশে ছেড়ে দেওয়া হয়েছে। লক্ষ্য একটাই, এই প্রাণীটিকে বিলুপ্তির হাত থেকে রক্ষা করা। গবেষকরা জানান, বন্য পরিবেশে অবমুক্ত করার পর প্রায় ৭০% ব্যাঙ মারা গেছে এক ভয়াবহ ছত্রাকজনিত রোগে। তবে এই মৃত্যু বিজ্ঞানীদের দমে যাওয়ার কারণ নয়, বরং গবেষণার নতুন পথ দেখাচ্ছে। মৃত ব্যাঙগুলোর শরীর থেকে পাওয়া তথ্য দিয়ে বিজ্ঞানীরা বোঝার চেষ্টা করছেন কিভাবে এই প্রাণঘাতী রোগ ছড়ায় এবং প্রতিকূল পরিবেশে তারা কিভাবে নিজেদের খাদ্য ও বিষাক্ততা ফিরে পায়। এই পরীক্ষামূলক অবমুক্তির মাধ্যমে আমরা ভবিষ্যতের জন্য শিখছি। এখান থেকে পাওয়া শিক্ষা নিয়ে আমরা পরবর্তীতে আরো বড় পরিসরে ব্যাঙগুলো ছাড়তে পারবো। আমাদের লক্ষ্য হলো প্রাকৃতিক এলাকাগুলো থেকে হারিয়ে যাওয়া এই প্রজাতিটির সংখ্যা পুনরায় আগের জায়গায় ফিরিয়ে আনা। কাইট্রিড ছত্রাকটি এখনো বন্য পরিবেশে রয়ে গেছে। একবার কোনো এলাকায় এটি ছড়িয়ে পড়লে তা সেখানেই থেকে যায়, কারণ কিছু প্রজাতি এই ছত্রাক সহ্য করতে পারে এবং তাদের তত্ত্বকে এটি বহন করে। এতে তাদের ক্ষতি না হলেও তাদের ত্বক থেকে নির্গত স্পোর পরিবেশের অন্যান্য সংবেদনশীল প্রজাতির প্রাণীকে আক্রান্ত করে ফেলে। তবে শুধু রোগ নয়, এই ব্যাঙগুলোকে বাঁচিয়ে রাখাটাও এক বিরাট চ্যালেঞ্জ। সংরক্ষণ কেন্দ্রের ল্যাবরেটরিতে কৃত্রিম পরিবেশে এদের খাবার জোগাড় করতে হিমশিম খেতে হচ্ছে বিজ্ঞানীদের। পানামার বাজারে ব্যাঙের এই বিশেষ খাবার পাওয়া যায় না, তাই সবটাই তৈরি করতে হচ্ছে কৃত্রিমভাবেই। প্রকৃতির তুলনায় আমরা এখানে অনেক কম বৈচিত্র্যের খাবার দিতে পারি। পানামায় এমন কোনো জায়গা নেই যেখান থেকে আমরা ২০ পাউন্ড জীবন্ত ঝিঁঝি পোকা, ফলের মাছি, কেঁচো বা তেলাপোকা কিনতে পারবো। তাই ব্যাঙের এই বিশাল খাদ্যের চাহিদা মেটাতে কেন্দ্রের ভেতরেই আমাদের সবকিছু উৎপাদন করতে হচ্ছে। ২০২৫ সালে ক্রাউন ট্রি ফ্রগ এবং লেমুর লিফ ফ্রগ সহ ৩টি প্রজাতির সফল অবমুক্তির পর বিজ্ঞানীরা এখন সোনালী ব্যাঙ নিয়ে আশাবাদী। যুদ্ধের ময়দান যেমন মানুষের ধৈর্যের পরীক্ষা নেয়, তেমনি প্রকৃতির এই অদৃশ্য শত্রু ছত্রাকের বিরুদ্ধে বিজ্ঞানীদের লড়াই যেন পৃথিবীকে মনে করিয়ে দেয় প্রতিটি ছোট প্রাণের অস্তিত্বই আমাদের পরিবেশের জন্য অপরিহার্য। সংকটের মুখে দাঁড়িয়ে এই সোনালী ব্যাঙগুলো এখন পানামার পুনর্জাগরণের প্রতীক হয়ে উঠেছে। ইমরান মাহমুদ, বাংলা ভিশন। কানাডার পার্লামেন্টে এই প্রথম ইতিহাস গড়লেন বাংলাদেশি বংশোদ্ভূত ডলি বেগম। জায়গা করে নিলেন অটোয়ার জাতীয় পার্লামেন্টে। নিউ ইয়র্কের মেয়র জোহরান মামদানিকে অনুসরণ করে বাজিমাত করেন তিনি। এমন জয় খুশি প্রবাসী বাংলাদেশিরা। কে এই ডলি বেগম? মৌলভীবাজার থেকে অটোয়া ডলি বেগমের দীর্ঘ এই যাত্রার পেছনের গল্প নিয়ে থাকছে মোর্শেদ আলমের ডেস্ক রিপোর্ট। কানাডার পার্লামেন্টে ইতিহাস গড়লেন বাংলাদেশের ডলি বেগম। প্রথম বাংলাদেশি বংশোদ্ভূত হিসেবে জায়গা করে নিলেন অটোয়ার জাতীয় সংসদে। গত ১৩ এপ্রিল অনুষ্ঠিত ফেডারেল উপনির্বাচনে স্করবোরোতে সাউথ ওয়েস্ট আসন থেকে বিপুল ব্যবধানে জয় পান তিনি। তবে এই জয়ের পেছনে ছিল কাকতালীয় কিছু গল্প। তিনি অনুসরণ করেছেন নিউ ইয়র্কের মেয়র জোহরান মামদানিকে, আর এতেই বাজিমাত করে ইতিহাস গড়লেন ডলি। লিবারেল পার্টির প্রার্থী হিসেবে প্রতিদ্বন্দ্বিতা করে কনজারভেটিভ প্রার্থী ডায়ানা ফিলিপোভাকে বড় ব্যবধানে পরাজিত করেন ডলি বেগম। প্রাপ্ত ফলাফলে দেখা গেছে তিনি পেয়েছেন ২০,০০০-এর বেশি ভোট, যেখানে তার প্রতিদ্বন্দ্বীর ঝুলিতে গেছে মাত্র ৫,০০০ ভোট।
এই জয়ের মাধ্যমে তিনি স্থলাভিষিক্ত হয়েছেন সাবেক এমপি বিল ব্লেয়ারের। তবে এই সাফল্য হঠাৎ করে আসেনি, এর পেছনে রয়েছে দীর্ঘ পরিশ্রমের গল্প। 1989 সালে বাংলাদেশের মৌলভীবাজারে জন্ম নেওয়া ডলি বেগম শৈশবেই পরিবার সহ পাড়ি জমান কানাডায়। টরন্টোর স্কোরবোরোতেই তার বেড়ে ওঠা। টরন্টো বিশ্ববিদ্যালয় থেকে রাষ্ট্রবিজ্ঞানে স্নাতক এবং ইউনিভার্সিটি কলেজ লন্ডন থেকে স্নাতকোত্তর ডিগ্রি অর্জনের পর তিনি যুক্ত হন সামাজিক ও জনকল্যাণমূলক কাজে। 2018 সালে প্রথমবারের মতো অন্টারিও প্রাদেশিক পরিষদে সদস্য নির্বাচিত হন। এরপর 2022 সালে পুনরায় নির্বাচিত হয়ে ইতিহাস গড়েন। কানাডার কোনো প্রাদেশিক জনসভায় প্রথম বাংলাদেশি বংশোদ্ভূত প্রতিনিধি হিসেবে। ফেডারেল রাজনীতিতে প্রবেশের লক্ষ্যে চলতি বছরের ফেব্রুয়ারিতে তিনি প্রাদেশিক পদ থেকে সরে দাঁড়িয়ে লিবারেল পার্টিতে যোগ দেন। অল্প সময়ের মধ্যে সেই সিদ্ধান্ত এনে দেয় ঐতিহাসিক সাফল্য। তবে ডলি বেগম দীর্ঘদিন ধরেই বাংলাদেশ, ভারত সহ এশিয়ার কমিউনিটিগুলোর সঙ্গে মিশেছেন। তাদের সুখে দুঃখে পাশে থাকা, সামাজিক কাজে অবদান, বিশ্বের বড় বড় নেতাদের সঙ্গে যোগাযোগ, সমাজের উঁচু থেকে নিচু সকল শ্রেণীর মানুষের কাছে ছুটে যাওয়া, অনেক সাধারণ মানুষও তার জন্য কাজ করা, সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রচারণা চালানো, এসবই তাকে সাফল্য এনে দেয়। প্রবাসীদের মতে নিউ ইয়র্কের মেয়র জহরান মামদানিকে অনুসরণ করে চালানো এসব প্রচারণার মাধ্যমে বাজিমাত করেন ডলি বেগম। ডলি বেগমের এই জয়ে খুশি সেখানকার স্থানীয় প্রবাসী বাংলাদেশি সহ দক্ষিণ এশিয়ার দেশগুলোর বাসিন্দারা। কানাডার মূলধারার রাজনীতিতে তার এই নতুন যাত্রা আরও প্রসারিত হবে এবং প্রবাসী বাংলাদেশিদের জন্য তিনি কাজ করবেন বলে বিশ্বাস প্রবাসীদের। মোর্শেদ আলম, বাংলা ভিশন। পৃথিবীর সব প্রাণীর কাছে মায়ের কোলে আছে নিরাপত্তা, আছে ভালোবাসার সবচেয়ে নিখুঁত আশ্রয়। কিন্তু প্রকৃতির নির্মম এক বাস্তবতায় সেই মমতা থেকে বঞ্চিত হয়েছে এক ছোট্ট প্রাণ ইউজি। মেক্সিকোর একটি চিড়িয়াখানায় জন্ম নেয়া এই পাতাশ বানর ছানাটি এখন মায়ের উষ্ণতা খুঁজে পেয়েছে একটি খেলনা টেডি বিয়ারের মধ্যে। মায়ের অনভিজ্ঞতার কারণে জন্মের পরে জীবন সংকটে পড়ে ইউজি। তখনই তাকে বাঁচাতে এগিয়ে আসেন চিড়িয়াখানার চিকিৎসক ও কর্মীরা। শুধু চিকিৎসাই নয়, তার একাকিত্ব দূর করতে দেয়া হয় এই খেলনা, যেটিকে এখন সে আঁকড়ে ধরে রাখে সারাক্ষণ। ইমরান মাহমুদের ডেস্ক রিপোর্ট। পৃথিবীর সব প্রাণী মায়ের কোলে শান্তি আর মায়া খোঁজে, কিন্তু প্রকৃতির কোনো এক অদ্ভুত নিয়মে সেই মায়া থেকে বঞ্চিত হয়েছে ছোট্ট বানরছানা ইউজি। মেক্সিকোর গুয়াদালাজারা চিড়িয়াখানায় জন্ম নেয়া এই পাতাশ বানরছানাটি এখন মায়ের কোলের উষ্ণতা খুঁজছে একটি খেলনা টেডি বিয়ারের মধ্যে। এই খেলনাটি এখন ইউজির পরম আশ্রয়, তার নিরাপত্তার শেষ ঠিকানা। মার্চের শুরুতে জন্ম নেওয়া ইউজির মা অত্যন্ত অনভিজ্ঞ। নিজের সন্তানকে কিভাবে আগলে রাখতে হয়, কিভাবে খাওয়াতে হয় তার কিছুই জানত না সে। ফলে ইউজির জীবন হয়ে পড়েছিল সংকটাপন্ন। তাকে বাঁচাতে এগিয়ে আসেন চিড়িয়াখানার চিকিৎসক ও কর্মীরা। মায়ের উষ্ণতা না পেলেও ইউজি যেন একাকিত্বে না ভোগে, সেজন্য তার হাতে তুলে দেওয়া হয়েছে এই খেলনা ভাল্লুকটি। অবাক করা বিষয় হলো, দিনরাত 24 ঘন্টা এই খেলনাটিকে জাপটে ধরে থাকে ছোট্ট এই প্রাণীটি। ইউজি এখন আমাদের সিম্বা সেন্টারের তত্ত্বাবধানে আছে। ওর মা প্রথমবার মা হওয়ায় ওকে লালন পালনের প্রয়োজনীয় অভিজ্ঞতা ছিল না, তাই আমরা সিদ্ধান্ত নিই যে ডাক্তার ও কিউরেটরদের মাধ্যমে একে বড় করে তোলা হবে। এই বয়সে বানরছানাদের সবটুকু নিরাপত্তার কেন্দ্রবিন্দু থাকে তাদের মা, তাই মায়ের অনুপস্থিতিতে আমরা এই খেলনাটি দিয়েছি যেন সে এটিকে আঁকড়ে ধরতে পারে। এটি ওর জন্য একটু স্বাভাবিক আচরণ। খাবার খাওয়া বা চলাফেরার সময় সে নিরাপদ বোধ করতে এটি আঁকড়ে ধরে রাখে। যখন ওর বয়স কিছুটা বাড়বে তখন ধীরে ধীরে এই খেলনা সরিয়ে নেওয়া হবে এবং ওকে অন্য পাতাশ বানরদের সাথে মানিয়ে নেওয়ার সুযোগ দেওয়া হবে। ইউজির এই লড়াই শুধু একাকিত্বের বিরুদ্ধে নয়, ছিল শারীরিক দুর্বলতার বিরুদ্ধেও। জন্মের সময় তার পেছনের পা দুটিতে কোনো শক্তি ছিল না। অনেকটা ইচ্ছা শক্তি আর চিকিৎসার জোরেই সে এখনও বেঁচে আছে। তার এই অদম্য জেদ দেখে জনপ্রিয় অ্যানিমে সিরিজ জুজুৎসু কাইসেনের শক্তিশালী এক চরিত্রের নামে তার নাম রাখা হয়েছে ইউজি। ইউজি নামটা রাখা হয়েছে একটা অ্যানিমে চরিত্র থেকে, যার অদম্য শক্তি রয়েছে
আমি ওকে সেই শক্তিটা দিতে চেয়েছিলাম, কারণ জন্মের সময় ওর মায়ের যেমন মাতৃত্বের অভাব ছিল, তেমনি ইউজির পায়েও কোনো জোর ছিল না। সে শুধু হাত দিয়ে নিজেকে ধরে রাখতে পারত। ওর ওই সংগ্রাম দেখে আমি এমন একটি নাম খুঁজছিলাম যা ওকে সাহস দেবে। বর্তমানে দিনে 4 বার ফর্মুলা দুধ, ভিটামিন আর প্রোটিন খেয়ে একটু একটু করে বেড়ে উঠছে ইউজি। চিড়িয়াখানায় আসার দর্শনার্থীরা অবাক বিস্ময়ে দেখছেন কিভাবে একটি নিষ্প্রাণ খেলনা একটি জীবন্ত প্রাণের বেঁচে থাকার অবলম্বন হয়ে উঠেছে। মায়ের কোল না পেলেও মানুষের ভালোবাসা আর একটি কৃত্রিম বন্ধুকে সঙ্গী করে জীবনের কঠিন পথ পাড়ি দিচ্ছে ছোট্ট ইউজি। প্রকৃতির এই অদ্ভুত সুন্দর আর কিছুটা করুণ দৃশ্য আমাদের মনে করিয়ে দেয় স্নেহ আর আশ্রয়ের আকাঙ্ক্ষা সব প্রাণের জন্যই সমান, তা সে হোক রক্তমাংসের মা কিংবা কোনো খেলনা। ইমরান মাহমুদ, বাংলা ভিশন। এই ছিল আজকের মতো। এতক্ষণ সাথে থাকায় ধন্যবাদ সবাই।